হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার ধারণা কি রয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আলোচনা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা মেজর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু আমাদের কোর্স ফি রাখা হয়েছে কত, 1299 টাকা রাখা হয়েছে। এবং তোমরা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। আমাদের এখানে কি পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স থাকছে, তারপর কি থাকছে, রেকর্ডেড ক্লাসেস থাকছে এবং কি 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, প্রথমে বলেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কি, সাংখ্য দর্শন অনুসারে শিক্ষা কি। প্রথমে কিন্তু শিক্ষার প্রকৃত অর্থ দেওয়া রয়েছে। কি আছে, যে সাংখ্য দর্শনের সৎ কার্যবাদ অনুসারে কার্য সর্বদা কারণের মধ্যেই সুপ্ত থাকে। তাহলে কি সাংখ্য দর্শনে বলা হয়েছে যে সৎ কার্যবাদ অনুসারে কার্য কিন্তু সর্বদা কারণের মধ্যেই কিন্তু আবদ্ধ থাকে। এখানে বলেছে যে সর্বদা কারণের মধ্যে সুপ্ত অবস্থায় নিহিত থাকে। শিক্ষার্থী যে ভেতরের একটি বিকাশ রয়েছে, সেই বিকাশের সকল সম্ভাবনা জন্মগতভাবেই কিন্তু থাকে। তাহলে সাংখ্য দর্শনে কি বলা হয়েছে, শিক্ষার্থীর মধ্যে যে একটি সুপ্ত সম্ভাবনা থাকে, বিভিন্ন গুণাবলীগুলি থাকে, সেগুলি কিন্তু কি জন্মের পর থেকেই কিন্তু থাকে। কি বলেছে, জন্মগত ভাবে কিন্তু সেটি বিদ্যমান থাকে একজন শিক্ষার্থী বা কি একজন শিশুর মধ্যে। তারপরে কি, শিক্ষার কাজ হলো মানুষের মধ্যে থাকা এই সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ রূপ প্রকাশ করা, অর্থাৎ তার মধ্যে যে গুণাবলীগুলি আছে সেই গুণাবলীগুলিকে কিন্তু টেনে বার করা বা হচ্ছে কি এই গুণাবলীগুলি যে তার আছে তাকে সেটা হচ্ছে জানানো। এই সমস্ত কিছুই কিন্তু কি শিক্ষার কাজ। ঠিক আছে, তাই কি বলেছে, শিক্ষার কাজ হচ্ছে এই যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে শিক্ষার্থীর মধ্যে, এগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করা। ঠিক আছে, তারপরে কি রয়েছে, সাংখ্য এক প্রাচীন দ্বৈতবাদী দর্শন। কি বলা হয়েছে, সাংখ্য দর্শনকে একটি প্রাচীন দ্বৈতবাদী দর্শন বলা হয়েছে। এটি দুটি মূল তত্ত্বের অস্তিত্ব স্বীকার করে। কি কি, পুরুষ এবং কি প্রকৃতি। পুরুষ অর্থাৎ চেতনা, প্রকৃতি অর্থাৎ হচ্ছে এই জড় জগৎ বা প্রকৃতি যাকে বলা হয়েছে সেটা। ঠিক আছে, শিক্ষার আসল কাজ হলো পুরুষ ও প্রকৃতির পৃথকত্ব বা এই যে একটি পার্থক্য রয়েছে পুরুষ এবং প্রকৃতির মধ্যে, এই পার্থক্য অনুধাবন করতে সাহায্য করা, যাকে কি বিবেক জ্ঞান কিন্তু বলা হয়। তাহলে দেখো, সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার প্রকৃত অর্থ কি সেটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে যে বিষয়টি আছে, সাংখ্য দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কি কি ছিল। দেখো, পরম লক্ষ্য ছিল হচ্ছে দুঃখ মুক্তি। তাহলে সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার পরম লক্ষ্য কি ছিল, দুঃখ মুক্তি। সাংখ্য মতে মানব জীবন দুঃখময়। তাহলে কি সাংখ্য দর্শনে কিন্তু বলা হয়েছে যে মানব জীবন দুঃখময়। শিক্ষার পরম লক্ষ্য হলো ত্রিতাপ দুঃখ থেকে চিরতরে মুক্তি লাভ করে পরম পুরুষার্থ অর্জন করা। ঠিক আছে, তারপরে কি রয়েছে, অন্তঃকরণের বিকাশ করা, অর্থাৎ কি এই যে শিক্ষা, সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি অন্তঃকরণের বিকাশ। কি বলেছে, বুদ্ধি, অহংকার ও মন দিয়ে গঠিত অন্তঃকরণ। ঠিক আছে, পুরুষ হলো এর আলো প্রদানকারী, অর্থাৎ পুরুষকে কিন্তু এর আলো প্রদানকারী হিসেবে গণ্য করা হয়েছে। এবং শিক্ষার উদ্দেশ্য হলো অন্তঃকরণের সঠিক বিকাশ ঘটানো, অর্থাৎ এই যে অন্তঃকরণ রয়েছে এর সঠিকভাবে বিকাশ ঘটানোই কিন্তু শিক্ষার একটি অন্যতম কাজ। তারপরে কি সর্বাঙ্গীন গৌণ লক্ষ্য কি রয়েছে, শিক্ষার্থীর দৈহিক বিকাশ, প্রাক্ষবিক ভারসাম্য, নৈতিক বোধ, তারপরে কি মানসিক বিকাশ ও কি বুদ্ধিবৃত্তিক সুষম বিকাশ ঘটানো কিন্তু শিক্ষার গৌণ লক্ষ্য বা গৌণ উদ্দেশ্য আমরা বলতে পারি। তারপরে কি রয়েছে দেখো, আমরা দেখে নিচ্ছি। মানব মন ও চেতনা সম্পর্কে কিন্তু সাংখ্য দর্শনে বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে। কি কি বিষয় দেওয়া রয়েছে দেখো, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের কথা প্রথমে দেওয়া রয়েছে। কি আছে, মানব দেহ 5টি জ্ঞানেন্দ্রিয় ও 5টি কর্মেন্দ্রিয়ের সমন্বয়ে কিন্তু গঠিত হয়। কি বলা হয়েছে, মানব দেহ কি 5টি জ্ঞানেন্দ্রিয় ও কি 5টি কর্মেন্দ্রিয়ের সমন্বয়ে গঠিত সংবেদনশীল একটি মাধ্যম বা হচ্ছে কি সংবেদনশীল একটি মাধ্যম যাকে বলা যায়। তারপরে কি রয়েছে, 3টি মূল উপাদানের কথা রয়েছে। কি আছে, মানুষের অভ্যন্তরীণ চেতনা পরিচালিত হয়, যেমন কি বুদ্ধি,
তারপরে কি অহংকার এবং কি মন দ্বারা। ঠিক আছে, তাহলে কি মানুষের অভ্যন্তরীণ চেতনা পরিচালিত হয় কি কি দিয়ে? বুদ্ধি দ্বারা, অহংকার এবং কি মন দ্বারা। এই তিনটে বিষয়ের কথা কিন্তু মূল উপাদানে বলা হয়েছে। তারপরে কি পুরুষের ভূমিকা। পুরুষের ভূমিকা এখানে কি রয়েছে? আত্মচৈতন্য ও পুরুষ এই উপাদানগুলোকে আলোকিত করে কি করে? সঠিক জ্ঞানে কিন্তু চালিত করে বা কি করে? পরিচালিত করে। তারপরে কি নৈতিক সংকল্প। সুষম বিকাশের জন্য যোগ অভ্যাস ও নৈতিক আচরণ বিধির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা কিন্তু হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে তোমাদের সঙ্গে 5টি বিষয় আলোচনা করলাম, 4টে বিষয় কি কি রয়েছে? মানব মন ও চেতনার ক্ষেত্রে কিন্তু সাংখ্য দর্শনে এই সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে। তারপরে কি দেখো? স্তর ভিত্তিক পাঠ্যক্রম। ঠিক আছে, এখানে হচ্ছে স্তরা রয়েছে, এটা স্তর হবে। স্তর ভিত্তিক পাঠ্যক্রমে কি কি বিষয় রয়েছে দেখো, এখানে শৈশবকাল রয়েছে, বাল্যকাল রয়েছে এবং কি বয়ঃসন্ধিকাল রয়েছে। শৈশবকালে কি দেখতে পারবো আমরা? বিকাশের কেন্দ্র হচ্ছে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়। তাহলে কি সাংখ্য দর্শন অনুসারে যে শৈশবকাল রয়েছে এর বিকাশের মূল কেন্দ্রই হচ্ছে জ্ঞানেন্দ্রিয় এবং কি কর্মেন্দ্রিয়। তারপরে কি বিষয় রয়েছে? বিষয়সূচি। এই যে শৈশবকাল, শৈশবকালের হচ্ছে বিষয়সূচি কি রয়েছে? খেলাধুলা, প্রকৃতি পাঠ, তারপরে কি ও ইন্দ্রিয় চালনা সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম বা কার্যক্রম। তারপর কি বাল্যকালে কি রয়েছে? বিকাশের কেন্দ্র রয়েছে বুদ্ধির দ্রুত বিকাশ ঘটে। অর্থাৎ কি বাল্যকালে কিন্তু শিক্ষার্থীদের বুদ্ধির দ্রুত বিকাশ ঘটে থাকে, সাংখ্য দর্শনে বলা হয়েছে। এবং এর বিষয়সূচি কি রয়েছে? ভাষা, সাহিত্য, সমাজবিদ্যা, গণিত ও পদার্থবিদ্যা শিক্ষা, এই সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে কিন্তু আরো একটি বিষয় রয়েছে, সেটা কি দেখো? বয়ঃসন্ধিকাল, অর্থাৎ কি অ্যাডোলেসেন্স যাকে বলা হয়েছে। এর বিকাশের কেন্দ্র ছিল অহংসত্তা ও চিন্তা শক্তির বিকাশ। ঠিক আছে, এবং বিষয়সূচি কি ছিল? অর্থাৎ কোন কোন বিষয় থাকতো? যুক্তিবিজ্ঞান, উচ্চতর জ্ঞান ও বিচারবোধ বর্ধক বিষয়সমূহ কিন্তু এখানে উপস্থিত থাকতো। তারপরে কি রয়েছে? সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার পদ্ধতি কেমন ছিল বা শিক্ষার পদ্ধতিগুলি কি কি ছিল সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রিয় প্রশিক্ষণ। অর্থাৎ কি শিক্ষা পদ্ধতির মধ্যে কিন্তু ইন্দ্রিয় প্রশিক্ষণ, বিশ্লেষণ ও সংশ্লেষণ এবং কি বোধগম্যতা স্তরের কথা দেওয়া রয়েছে। ইন্দ্রিয় সমূহ হলো জ্ঞান আহরণের মূল দ্বার। আধুনিক শিক্ষা বিজ্ঞানের মতো সাংখ্য দর্শনে কিন্তু ইন্দ্রিয় চর্চার গুরুত্বকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কি এই বিষয়টিকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর কি বিশ্লেষণ ও সংশ্লেষণ। ইন্দ্রিয় সংবেদনকে বুদ্ধির সাহায্যে বিশ্লেষণ করে প্রকৃত উপলব্ধি অর্জন করা কিন্তু সম্ভব হয়, এই বিষয়ে বলা হয়েছে। তারপরে শিক্ষা পদ্ধতির মধ্যে কিন্তু বোধগম্যতার স্তর রয়েছে। কি আছে? তথ্যতে সরাসরি গ্রহণ না করে যুক্তি নির্ভর বিশ্লেষণের মাধ্যমে গ্রহণ করাই কিন্তু শিক্ষণ পদ্ধতির মূল উপাদান ছিল সাংখ্য দর্শনে। ঠিক আছে, তাহলে দেখো সাংখ্য দর্শনের বিভিন্ন শিক্ষা পদ্ধতি নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে কি শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এখানে দেখো বেশ কিছু বিষয় রয়েছে, কি কি আছে এখানে? মধ্যপন্থা অনুসরণ করতে বলেছে। তারপরে কি ইয়াম এবং নিয়ম, যাকে বলা হয়েছে যম নিয়ম, এই বিষয়টির কথাও কিন্তু বলা হয়েছে। তাহলে দেখো মধ্যপন্থা অনুসরণ করার কথা কি বলেছে? সাংখ্য দর্শন কঠোর আরোপিত শৃঙ্খলা কিংবা অতিরিক্ত নমনীয়তা কোনোটি সমর্থন করতো না। অর্থাৎ পাঠ্যক্রম অনেকটা কঠিন হবে সেটাও সমর্থন করতো না, এবং একদম সহজ হবে সেটাও কিন্তু সমর্থন করতো না। এটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত আত্মশৃঙ্খলাকে কিন্তু, অর্থাৎ কি সেলফ ডিসিপ্লিন যাকে বলা হয়, সেটাকে কিন্তু বিশেষভাবে কি করতো? সমর্থন করতো। ঠিক আছে, তারপর কি যম এবং নিয়মের পালনের কথা বলা হয়েছে। যোগ দর্শনে হচ্ছে যম, যার অর্থ হচ্ছে সংযম ও নিয়ম অনুশীলনের মাধ্যমে কিন্তু মন ও কর্মের ওপর কঠোর নিয়ম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাহলে দেখো শৃঙ্খলার কথা যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু সাংখ্য দর্শনে মধ্যপন্থা অনুসরণ করতে বলেছে এবং এই যম নিয়ম কিন্তু পালন করতে বলেছে। তারপরে দেখো কি রয়েছে? আত্মশৃঙ্খলার ভিত্তি অনুযায়ী ইয়ম এবং নিয়মের বিভিন্ন বিষয় রয়েছে। এখানে কি কি আছে দেখো, এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে। এখানে কিন্তু যম রয়েছে এবং এখানে কি রয়েছে? নিয়ম রয়েছে। যাকে বলা হয়, দেখো এখানে যে ইয়ম রয়েছে বা হচ্ছে যম, তাকে কিন্তু প্রতিজ্ঞা বলা হয়, এবং দেখো এখানে যে নিয়ম রয়েছে সেটাকে কিন্তু অভ্যেস কিন্তু বলা হয়। এর বিভিন্ন বিষয় রয়েছে। প্রথমে দেখো যমের বিষয়ের মধ্যে হচ্ছে কি রয়েছে? সত্য। ঠিক আছে, সত্য কি সবসময় সত্যবাদী ও সত্যনিষ্ঠ
একনিষ্ঠ হওয়া। তারপরে কি অহিংসা, কায় মন বাক্যে হিংসা ত্যাগ করা, অর্থাৎ কোনোভাবেই কিন্তু হিংসা করা যাবে না। তারপরে কি অচর্য, অর্থাৎ চুরি না করে অন্যের দ্রব্য না বলে না নেওয়া, ঠিক আছে, বলে তারপরে নিতে পারবে কিন্তু না বলে কিন্তু কারো জিনিস নেওয়া ঠিক না। তারপরে কি অপরিগ্রহ, অর্থাৎ অপ্রয়োজনীয় বস্তু সঞ্চয় না করতে বলা হয়েছে এই যমের ক্ষেত্রে। তারপরে কি রয়েছে যে ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম ও সংযমে জীবনযাপন করার কথাও বলা হয়েছে। এবং নিয়মে কি বলা হয়েছে, অর্থাৎ অভ্যাসের ক্ষেত্রে কি বলা হয়েছে, শৌচ, অর্থাৎ কি শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতা থাকার কথা, সন্তোষ, অর্থাৎ কি প্রাপ্তিতে সন্তুষ্ট থাকা, মানসিক শান্তি, অর্থাৎ কি যতটুকু তুমি পেয়েছো সেটাতেই সন্তুষ্ট থাকো, সেটাই হচ্ছে মানসিক শান্তি। তারপরে কি বলা হয়েছে, ধৈর্য বা হচ্ছে কি তপস, ঠিক আছে, সহনশীলতা ও কি অধ্যবসায়, অর্থাৎ কি এখানে যে ধৈর্য রয়েছে, ধৈর্য রাখতে কিন্তু বলা হয়েছে, সমস্ত কার্যে কিন্তু ধৈর্য বিশেষভাবে প্রয়োজন। তারপরে কি স্বাধ্যায়, অর্থাৎ কি আত্ম অধ্যয়ন ও শাস্ত্র পাঠের কথা বলা হয়েছে। এবং কি ঈশ্বর প্রাণিধন, অর্থাৎ প্রণিধান, যাকে বলা হয়েছে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখতে এবং কি আত্মনিবেদন করতে কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু প্রতিজ্ঞা এবং অভ্যাসের মধ্যে কিন্তু বিভিন্ন তুলনামূলক আলোচনা করলাম। তারপরে দেখো এখানে কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীর যে একটি সম্পর্ক রয়েছে বা শিক্ষক এবং শিক্ষার্থীর ভূমিকা রয়েছে সাংখ্য দর্শনে, সেই সাংখ্য দর্শন অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি রয়েছে এবং শিক্ষার্থীর ভূমিকা কি রয়েছে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। প্রথমে হচ্ছে শিক্ষকের ভূমিকা। শিক্ষক হবেন আত্মশৃঙ্খলিত পরিবেশের সাথে সুঅভিযোজিত একজন ব্যক্তি। তিনি গভীর বিষয় জ্ঞানের অধিকারী হবেন, অর্থাৎ কি একজন শিক্ষক কিন্তু অনেকটা জ্ঞানের কি অধিকারী হবেন, অর্থাৎ তার মধ্যে যেন গভীর জ্ঞান থাকে এবং কি শিক্ষার্থীকে সে কিন্তু সেই জ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। শিক্ষার্থীর জ্ঞান অর্জনের পথ প্রদর্শক ও সুপ্ত প্রতিভা বিকাশের কিন্তু সহায়ক হবেন একজন শিক্ষক। তাহলে দেখো শিক্ষকের ভূমিকা কিন্তু আমরা এখানে পথ প্রদর্শক হিসেবে দেখতে পাচ্ছি, তারপরে কি গভীর অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং কি একজন সঠিক ব্যক্তি তৈরি করার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো শিক্ষার্থীর কি ভূমিকা ছিল, শিক্ষার্থীর মধ্যে সত্য, রজ, তম এই ত্রিগুণ অর্থাৎ তিনটি গুণের উপস্থিতি কিন্তু স্বীকৃত ছিল। শিক্ষার্থী হবে জ্ঞান পিপাসু এবং কি নৈতিকতা বোধ সম্পন্ন ও শৃঙ্খলা পরায়ণ, অর্থাৎ কি একজন শিক্ষার্থী কিন্তু সুশৃঙ্খলা পরায়ণ হতে হবে, তাকে সমস্ত নিয়ম মেনে চলতে হবে এবং তার মধ্যে কিন্তু শেখার জন্য কিন্তু জ্ঞান পিপাসু থাকতে হবে। তারপরে কি রয়েছে, শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র্য সম্পূর্ণরূপে কিন্তু শ্রদ্ধেয়, অর্থাৎ কি শিক্ষার্থী কিন্তু কি করবে, শিক্ষকের প্রতি কিন্তু সর্বদাই শ্রদ্ধাশীল থাকবে, অর্থাৎ শিক্ষককে সম্মান করবে। তো সাংখ্য দর্শনের শিক্ষায় কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের সঙ্গে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপরে কি শিক্ষায় সাংখ্য দর্শনের তাৎপর্য কি রয়েছে, শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যেমন কি শিক্ষার্থী স্বতন্ত্র প্রকৃতি এবং কি ত্রিগুণের তারতম্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থার রচনা এবং কি আধুনিক বার্তা দেয়, ঠিক আছে। তারপরে কি বৈজ্ঞানিক শিক্ষণের কথা বলা হয়েছে, এই বৈজ্ঞানিক শিক্ষণের ক্ষেত্রেও কিন্তু এর তাৎপর্য অনেকটাই কি রয়েছে, ইন্দ্রিয় প্রশিক্ষণ এবং বিশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বোধগম্যতা বৃদ্ধির পথ উন্মোচন করে। তারপরে কি রয়েছে মূল্যবোধ ও নৈতিকতা, যম নিয়মের অনুশীলনের মাধ্যমে সুসংহত ও আত্মশৃঙ্খলিত ব্যক্তিসত্তা গঠন কিন্তু বিশেষভাবে সহায়তা করে। তো দেখো আজকে যে আমার আলোচনার বিষয় ছিল যে সাংখ্য দর্শন অনুসারে শিক্ষা কি, এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের ভিডিও আমি এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।